রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। জেল আপিলে আসামি সোহেল মাদকাসক্তি ও পারিবারিক অশান্তির কারণে হত্যাকাণ্ডটি অনিচ্ছাকৃত দাবি করলেও অপর আসামি স্বপ্না নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এদিকে শিশু রামিসা ও শিশু আসিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জনস্বার্থে ও সমাজের দৃষ্টান্ত স্থাপনে কোনো মুলতবি ছাড়াই এই মামলাগুলোর বিরতিহীন শুনানি প্রয়োজন। উত্তরাকে নিরাপদ, যানজটমুক্ত ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস জাহাঙ্গীর হোসেন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় উত্তরায় আয়োজিত যানজট নিরসন ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় বিভিন্ন কল্যাণ সমিতির প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, রাস্তার হকারদের দখলে ফুটপাত ও সড়ক সংকুচিত হয়ে যানজট বাড়ছে। দিয়াবাড়িতে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক রূপ নিয়েছে। মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বউবাজার জামাই বাজারের অনিয়ন্ত্রিত কার্যক্রম এলাকায় জনদুর্ভোগ বাড়াচ্ছে। পাশাপাশি মাদক কারবার, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানান তারা। জবাবে পুলিশ বিশেষ অভিযান, টহল জোরদার ও কঠোর আইন প্রয়োগের আশ্বাস দেয়। এ সময় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবার সহযোগিতায় উত্তরাকে মডেল সিটিতে রূপ দেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গড়ে ওঠা দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করা হয়েছে। পরিবেশ বান্ধব এই উদ্যোগের অংশ হিসেবে বালি ভরাট ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই সড়কের পাশে ময়লা ফেলা বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জমির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ময়লা পুনর্ব্যবহার বা রিসাইকেল করে জৈব সার, জ্বালানি ও গ্যাস উৎপাদন করা হবে। দেশের কোনো মহাসড়কের পাশে যেন ময়লা ফেলা না হয় সে বিষয়ে সব পৌরসভা ও সিটি কর্পোরেশনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ভবন। মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে তেমন কোনো সংস্কার হয়নি ভবনটিতে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। দুর্ঘটনা এড়াতে অবিলম্বে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর। লাকসাম থেকে প্রতিনিধি সৌরভ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। দেয়াল, পিলার এবং ছাদ জুড়ে অসংখ্য ফাটল, খসে পড়ছে পলেস্তরা। কোথাও কোথাও ভেঙে পড়ছে দেয়ালের অংশও। আর এই জরাজীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এমন চিত্র কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজে। ৭১-এর মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের মূল ভবনটি, কিন্তু এরপর থেকে আর হয়নি উল্লেখযোগ্য কোনো সংস্কার। ফলে শ্রেণীকক্ষে চরম আতঙ্কে শিক্ষক, শিক্ষার্থীরা। ক্লাস করাতে নিয়ে যাই, তখন তার উপর থেকে বিভিন্ন ধরনের ইট, কংকর এগুলি ঝরে পড়ে। আমরা আতঙ্কে থাকি, কখন জানি আমাদের একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী অথবা আমাদের কোনো শিক্ষক আহত হয়। যখন ক্লাস করতে যাই তখন এই ভবনের ছোট ছোট টুকরোগুলো আমাদের গায়ে এসে পড়ে, যার কারণে আমরা খুবই ভয়ে থাকি কখন জানি আমাদের মাথার উপর আসে পড়ে এবং দুর্ঘটনা ঘটে যায়। অনেক ভালো ক্লাস করার মতো একটু ভালো সুন্দর পরিবেশ নাই এখানে। আতঙ্কে ক্লাস করতে পারি না, মানে ফাঁকা ফাঁকা গুলো নষ্ট, ফাঁকা ফাঁকার মধ্যে তার ফেঁসে যায়, মানে খুবই আতঙ্কে থাকি, আমরা ক্লাসে করতে পারি না। তারা আমরা একটা ভবন আমাদের দরকার। অনেক ভয়াবহ অবস্থা, আমরা যাই কিন্তু আমরা আতঙ্কে থাকি। উপরে অবস্থাগুলো ফাটল, দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পরে ফ্যান চালু করলে ঝরে পড়ে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে বিদ্যালয়টি। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। এখন যারা দিন্য অবস্থায় আছে, ছাত্র ছাত্রীরা শিক্ষক সহ ঝুঁকিপূর্ণ নিয়ে ওনার ক্লাস নিতেছেন। অনেক সময় বিল্ডিং থেকে ঝরে পড়ে, কোনাকানি ঝরে পড়ে অনেক শিক্ষার্থী এখানে আহত হয়েছে। আমার আগে যে শিক্ষকরা এখানে ছিলেন ওই স্যাররাও এই ভবনেই ক্লাস করতেছে। এই ভবনটা এখন ভেঙে পড়তেছে, যে ইট, আমাদের যে রডগুলো দেখা যাচ্ছে, ক্লাসে বসলে উপর থেকে মনে হয় যে এগুলো ভেঙে পড়তেছে।
বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসীর। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা সহ শিক্ষার্থীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক। নরসিংদীর বেলাবতে নুরানী শাহী জামে মসজিদের ছাদে আঙ্গুর চাষ করে সাড়া ফেলেছেন আব্দুল রহিম নামে স্থানীয় এক উদ্যোক্তা। বাগান থেকে ফল বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আঙ্গুরের চারাও। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। দেশে আঙ্গুর চাষের বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে প্রতিনিধি নাহিদ প্রধানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। বাগানে সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে নানান জাতের নানান স্বাদের আঙুর। হঠাৎ দেখে মনে হবে যেন ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো আঙুর বাগান। নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশীনগরের বাসিন্দা আব্দুর রহিম উপজেলার চর কাশীনগর মসজিদের ছাদে চাষ করেছেন বিভিন্ন জাতের আঙুর। ফলনও হয়েছে বেশ। তার বাগানে উৎপাদিত আঙুর বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 টাকায়। পাশাপাশি বিক্রি হচ্ছে চারাও। ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষের পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার। মোট এখন 10টা গাছ আছে আমার আর কি। তো আমাদের এই মাটির যে হইব এটা আসলে আমার বিশ্বাস ছিল না। যে মাটি দিছি না এই মাটিটা কিন্তু একবারে দুর্বল মাটি। তারপরে দেখেন ফলন কিন্তু আরও বেশি ছিল, প্রায় এটাতে 30 কেজির মতন ফল পাইরা লেছে। আমার গাছ তো অল্প, জায়গা অল্প। এই গাছগুলো এখন 13 মাস রানিং চলতেছে, প্রায় 13 মাস শেষের দিকে আর কি। আর 12 মাসে একটা ফল আসছিল, মনে হয় 5-6 মাস পরে এক ধর একটা ফল আসছিল 2-3টা গাছের মধ্যে। মোটামুটি তখনও ভালো মিষ্টি লাগতো। এখন তো আল্লাহগুলি মাশাআল্লাহ মিষ্টি। ব্যতিক্রমে এই ছাদ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা সহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। আঙুর চাষে উৎসাহীও হচ্ছেন অনেকেই। এই জায়গার মধ্যে একটা আঙ্গুর ফলের বাগান মসজিদের ছাদে করতে পারবো এটা আমরা বিশ্বাস ছিল না, কিন্তু এখন করতে পারে আমরা বিশ্বাস হয়েছে। খুব ভালো লাগছে, ছাদের উপরে আইসা দেখলাম, খুব ভালো লাগছে। আমি ফল খাইলাম, মিষ্টি লাগছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও ছাদের মধ্যে 4-5টা চারা নিছি, আরেকজনে নিছে, আমার ভাইও নিতেছে। ঠিক আছে, বেলা একজনে নিছে, আমার হাতে বিক্রি করে দিছি। দেশের আবহাওয়া এ ধরনের আঙুর চাষের উপযোগী প্রমাণিত হলে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। যে এই আঙ্গুর যদি আমাদের দেশের আবহাওয়াতে উপযোগী হিসেবে প্রমাণিত হয়, তবে এটা একটা বাণিজ্যিকভাবে একটা চাষ হবে। আর বাণিজ্যিকভাবে চাষ হওয়ার মাধ্যমে আমাদের আঙ্গুর বিদেশ থেকে আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়, সেই মুদ্রাটা সাশ্রয় হবে। আমরা আশা করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আঙ্গুরের চাষ যাতে সম্প্রসারণ হয় এই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ উদ্যোগ নেব। উদ্যোক্তা আব্দুল রহিমের ছাদ বাগানে উৎপাদিত হচ্ছে ইতালীয় একুলো, বাইকুনোর, লোরাস, অস্ট্রেলিয়ান সবুজ, রেইট ও বেলেস জাতের আঙুর। শাহনেওয়াজ সরকার, চ্যানেল এস নিউজ ডেস্ক। গণমাধ্যম হাউসগুলো ব্যবসা কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম হাউসগুলো ব্যবসা কেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। গণতান্ত্রিক ও রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কঠিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে কাজটি করেছেন বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। এই কথাটা বলছিলেন। বিশ্ব রক্তদান দিবস আজ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনে তাগিদ দিয়ে আসছে। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই বিশ্ব রক্তদান দিবসের উদ্দেশ্য। 18 থেকে 60 বছর বয়সী যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি প্রতি 4 মাস পর পর নিরাপদে এই রক্তদান করতে পারেন। রক্ত সঞ্চালনের আগে রক্তদাতার শরীর 5টি রক্তবাহিত রোগ, হেপাটাইটিস বি ও সি, HIV, ম্যালেরিয়া ও সিফিলিস থেকে মুক্ত কিনা তা স্ক্রিনিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে হয়।
এছাড়া রক্তদাতার ওজন, তাপমাত্রা, রক্তচাপ ও রক্ত স্বল্পতা পরীক্ষার পাশাপাশি রোগীর রক্তের সাথে গ্রুপিং ও ক্রস ম্যাচিং করা অত্যন্ত জরুরি। দেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। আজ কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 6 জন এবং চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। এই ঘটনায় রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। এদিকে মৌলভীবাজারের বড় লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। সীমান্তে পুশ ইনের এমন ঘটনায় সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। উদ্ভূত পরিস্থিতিতে পুশ ইন ও অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লা ও নওগাঁ সহ দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। দর্শক, নওগাঁ সীমান্ত থেকে সহকর্মী মেহেদি হাসান অন্তর জানাচ্ছেন সেখানকার সবশেষ খবরাখবর। ধন্যবাদ ঈশিতা। আপনি জানেন যে উত্তর সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে একটি অন্যতম জেলা নওগাঁ। এই জেলার 11টি উপজেলার 5টি উপজেলার সঙ্গে ভারতের রয়েছে দীর্ঘ 180 কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত দিয়ে গত 17 মে ভারত থেকে 17 জনকে অনুপ্রবেশ করায় বিএসএফ। তারা বাংলাদেশে 24 ঘন্টা অবস্থান 24 ঘন্টার মতো ছিল। তারপরে বাংলাদেশে বর্ডার গার্ড, বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে তাদেরকে রাতের বেলা পুশব্যাক করতে বাধ্য হয়। পরবর্তীতে 5 জুন নিয়ামতপুর সীমান্ত দিয়ে আবারও রাতের বেলা অনুপ্রবেশ করায় বিএসএফ। তারপরে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির তোপের মুখে তাদেরকে পুশব্যাক করে নিতে বাধ্য হয়। পরবর্তীতে 13 জুন অর্থাৎ শনিবার রাতের বেলা 15 জন নারী, পুরুষ এবং শিশুদেরকে নৌকা যোগে বাংলাদেশে সীমান্তে পুশিং করে। পরবর্তীতে স্থানীয়দের এবং বিজিবিদের চাপের মুখে তাদেরকে আবার পুশব্যাক করতে বাধ্য হয়। তো আমরা 16 বিজিবি এবং 14 বিজিবির অধিনায়কদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে তাদের যে টহল এবং স্থানীয় যে গোয়েন্দা নজরদারি তাদের অব্যাহত রয়েছে। কোনো প্রকার পুশিং বাংলাদেশের সীমান্তে করতে দেওয়া হবে না। এই ছিল নওগাঁর সীমান্ত থেকে আমার হাতে সর্বশেষ খবর। ঈশিতা। 2010 সালে বাতিল হওয়া পরীক্ষা ফের ফিরিয়ে আনা হচ্ছে প্রাথমিক স্কুলে। পরীক্ষা পরিচালনার ব্যয় মেটাতে শ্রেণীভেদে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারে ফি নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক বক্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। তারা ফি মওকুফের দাবি জানিয়েছেন। এদিকে শিক্ষকরা জানালেন তারা সরকারের আদেশ মেনেই ফি নেবেন। নতুন নির্দেশনা অনুযায়ী ফির হার হবে তৃতীয় শ্রেণীতে 30 টাকা, চতুর্থ শ্রেণীতে 40 টাকা এবং পঞ্চম শ্রেণীতে 50 টাকা। বিদ্যালয় পরিচালনার জন্য সরকার থেকে সরকারি স্লিপ ফান্ড বা বার্ষিক অনুদান দেওয়া শুরু হয়, যা পরীক্ষার প্রশ্ন ছাপানো ও খাতা দেখার খরচ মেটাতে ব্যয় হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শ্রেণীভেদে পরীক্ষা ফি নির্ধারণের এই নতুন নির্দেশনা দিয়েছেন সচিব। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের স্কুলের পরীক্ষার ফিস যেন সরকাররা দেয়। আমরা হচ্ছে গিয়ে যে নিম্ন মাধ্যমিক ফ্যামিলির মানুষ, আমাদের অতটা সামর্থ্য নেই যে আমরা বাচ্চাদের পরীক্ষার ফিস দিয়ে আমরা স্কুলে পড়াশোনা করাতে পারবো। শিক্ষার মান উন্নয়নের জন্য গভর্নমেন্ট অর্ডার কাছে 3, 4, 5, 30, 40, 50 টাকা হারে ফিস নেওয়ার জন্য। দর্শক, সচিবালয় থেকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মিঠুন সরকার। ঈশিতা, ইতিমধ্যেই আপনি জানেন যে ফের ফিরিয়ে আনা হচ্ছে পরীক্ষা পদ্ধতি প্রাথমিকে। তবে এ নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে, নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রাথমিকে যারা আসলে শিক্ষা অধ্যয়ন করেন, বিশেষ করে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা রয়েছে তারাই কিন্তু প্রাথমিকে শিক্ষা গ্রহণ করে থাকেন, যে কারণে এই শ্রেণীর মানুষ তাদের পক্ষে কিন্তু টাকার পরিমাণ যেটাই হোক না কেন ফি দিয়ে পরীক্ষা দেওয়া একেবারেই তাদের জন্য অসম্ভব। আমরা ইতিপূর্বেও কিন্তু দেখেছি 2010 সালে কিন্তু এই প্রক্রিয়াটি বাতিল
হয়ে যায় এরপর কিন্তু আবার নতুন করে এই শুরু করার ইঙ্গিত কিন্তু দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেন। এ নিয়ে কিন্তু অভিভাবকদের মধ্যে নানা প্রতিক্রিয়া এসেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিপূর্বে কিন্তু প্রধান শিক্ষককে যে স্লিপ বরাদ্দ দেওয়া হতো সেখান থেকেই কিন্তু এ ধরনের পরীক্ষা নির্বাহ করা হতো। তাই সাধারণ মানুষের যে দাবি, সাধারণ শিক্ষার্থীদের পরিবারের যে দাবি, যাতে করে সরকারের পক্ষ থেকে এই স্লিপ বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হয়, যাতে করে প্রধান শিক্ষকের সেই স্লিপ বরাদ্দের অর্থ থেকেই যাতে করে শিক্ষার্থীদের পরীক্ষার যে ফি ধরা হয়েছে সেটি যেন নির্বাহ করা হয়। এই বিষয়টি ছিল আমার কাছে তথ্য। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যদিও এখানে তৃতীয় শ্রেণীতে যে ফির পরিমাণ 30 টাকা, চতুর্থ শ্রেণীতে যে ফির পরিমাণ 40 টাকা এবং কি এখানে পঞ্চম শ্রেণীতে কিন্তু ফির পরিমাণ 50 টাকা করা হয়েছে। বিষয়টি যেটাই হোক, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্পষ্ট দাবি জানিয়েছেন, তাদের পরিবার থেকে দাবি জানিয়েছেন যাতে করে এই ফি মওকুফ করা হয়। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 796 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে 648 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় 95,000। এর মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে রোগীর চাপে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে এ পর্যন্ত 250 জন ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন 12 জন। পর্যাপ্ত সেবা ও টিকা না পাওয়ার অভিযোগ তুলছেন রোগীরা। তবে কর্তৃপক্ষ জানায় দ্রুতই সবাইকে টিকাদানের আওতায় আনা হবে। 7 দিন হয়েছে, বাচ্চা অনেক সুস্থ, আজকে চলে যাচ্ছে। আজকে 4 দিন হয়েছে আসছি, বাচ্চা একটু মোটামুটি সুস্থ আছে। বাচ্চা কালকে নিয়ে আসছি, আমাদের বাচ্চা চিকিৎসা হচ্ছে কিন্তু এখনো সুস্থ হয়নি, আস্তে আস্তে সুস্থ হবে। শরীরে হামের মতো কি যেন দেখা দিছে, ঘামাচির মতো। আর 2 ঘন্টা আগে আসছি। আমি গর্ভবতী একজন মহিলা নিয়ে আসছি, 7টা বাজে আসছি, ওনারা নিয়ে আসছি 7টা বাজে। সিরিয়াল দিয়ে টিকিট কেটে ওদের কাছে গেছি, এখন কি কি লিখে দিয়েছে এটা তো আমি জানবো না। আমার ছিল আর জ্বর আর একটু পাতলা পায়খানা। টিকা দিয়েছিল না, টিকা দেন না। দর্শক, রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। ঈশিতা, আজ একটি স্বস্তির বার্তা আপনাকে জানিয়ে শুরু করছি। সংক্রমণ ব্যাধি হাম কিছুটা নিয়ন্ত্রণে এসছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে আজ 733 জন রোগী শনাক্ত করা হয়েছে, যা আপনি দেখবেন মার্চ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এটি কিন্তু রেকর্ড সংখ্যক কম রোগীর সংখ্যা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 129 জন এবং বরিশাল বিভাগে 119 জন। এছাড়া বাদবাকি যে সিলেট, রাজশাহী, রংপুর বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু 10 থেকে 30 জন রোগী শনাক্ত করা হয়েছে গেল 24 ঘন্টায়। তাছাড়া আমি যে হাসপাতালটিতে আছি সেই হাসপাতালটিতেও আমরা দেখছি 5 জন পুরুষ রোগী এবং 1 জন মহিলা রোগী, এর পাশাপাশি কিন্তু 16 জন শিশু রোগী হামে শনাক্ত হয়ে ভর্তি রয়েছে। তবে বেশ কিছু শিশুদের অবস্থা আমরা কিছুটা সংক্রমণ ব্যাধি যে হামগুলোর ছিল তার থেকে কিছুটা নিয়ন্ত্রণের দিকে লক্ষ্য করতে পারছি। ঈশিতা, আপনি খোঁজখবর রাখছেন, প্রতিবেদনগুলো আপনি পর্যবেক্ষণ করছেন, আপনিও দেখছেন সরকারের নিরলস প্রচেষ্টা এবং চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাম কিছুটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। ঈশিতা, এই ছিল আমার কাছে হাম নিয়ে এই মুহূর্তের সবচেয়ে আপডেট। ঈশিতা। দর্শক, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজীব মাহমুদ জানাচ্ছেন হাম পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ ঈশিতা। আমি এখন রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু হামের উপসর্গ নিয়ে অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের নিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা সকাল থেকে রোগীদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তাররা কিন্তু তাদের টিকা আপাতত দেয়নি, তাদেরকে প্রাথমিক চিকিৎসা হিসাবে মেডিসিন দিয়েছে। এছাড়াও হাসপাতালে প্রায় 10 জন রোগী ভর্তি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তাদেরও কিন্তু এখন পর্যন্ত টিকা দেওয়া হয়নি, তাদের মেডিসিনের উপরেই চিকিৎসা সেবা চলছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত সাভার সরকারি হাসপাতালে 250 জনের মতো
হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে এখন 10 জন ভর্তি রয়েছেন। আর বাকি যারা রয়েছেন এর মধ্যে কিছু সঠিক চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কিন্তু তারা অন্যত্র চলে গেছেন। এছাড়া আমাদের ডাক্তাররা জানিয়েছেন এ পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় টিকা দেওয়া হয়েছে। আর যারা বাকি রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সাভার সরকারি হাসপাতাল থেকে হামের সর্বশেষ। বিশ্ব রক্তদান দিবস আজ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনে তাগিদ দিয়ে আসছে। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই বিশ্ব রক্তদান দিবসের উদ্দেশ্য। 18 থেকে 60 বছর বয়সী যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি প্রতি 4 মাস পর পর নিরাপদে এই রক্তদান করতে পারেন। রক্ত সঞ্চালনের আগে রক্তদাতার শরীর 5টি রক্তবাহিত রোগ, হেপাটাইটিস বি ও সি, HIV, ম্যালেরিয়া ও সিফিলিস থেকে মুক্ত কিনা তা স্ক্রিনিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে হয়। এছাড়া রক্তদাতার ওজন, তাপমাত্রা, রক্তচাপ ও রক্ত স্বল্পতা পরীক্ষার পাশাপাশি রোগীর রক্তের সাথে গ্রুপিং ও ক্রস ম্যাচিং করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে গুম ও মানবতা বিরোধী অপরাধ মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এই বিচার চলছে। নিরাপত্তার স্বার্থে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষীর নাম পরিচয় প্রকাশ করেনি প্রসিকিউশন। চলতি বছরের 21 জানুয়ারি শুরু হওয়া এই মামলায় এ পর্যন্ত ব্যারিস্টার আরমান সহ 4 জন ভুক্তভোগী জবানবন্দি দিয়েছেন। মামলার 17 আসামির মধ্যে শেখ হাসিনা সহ 7 জন এখনও পলাতক। পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। অন্যদিকে গ্রেফতার হওয়া বাকি 10 সাবেক সেনা ও র্যাব কর্মকর্তা বর্তমানে সেনানিবাসের বিশেষ সাব জেলে বন্দী রয়েছেন। দীর্ঘ 23 দিনের পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আজ থেকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শ্রেণীকক্ষ। মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী গত 24 মে থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি শেষ হয় 11 জুন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে নিয়মিত পাঠদান শুরু হলো। এর আগে গত 7 জুন দেশের সাধারণ স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুললেও মাদ্রাসায় ছুটি আরও 1 সপ্তাহ বেশি ছিল। অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজধানীর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও এনসিসি ব্যাংকের যৌথ পৃষ্ঠপোষকতায় এই চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের খেলায় মাগুরা জেলা ফুটবল দল নীলফামারী জেলা ফুটবল দলকে 3-1 গোলে পরাজিত করে। 2 গোল ও 1টি অ্যাসিস্ট করে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাগুরা জেলা ফুটবল দলের সোহান শেখ।